ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন চ্যাপ্টারে আমরা কস্ট অফ মেটেরিয়ালস চ্যাপ্টারটা পড়ছিলাম। এই চ্যাপ্টারে আগের দিন আমরা লিফো আর ফিফো মেথড নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই চ্যাপ্টারের সিম্পল অ্যাভারেজ মেথড অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ মেথড নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা সিম্পল অ্যাভারেজ মেথডটা দেখে নিই। Simple average method টা কি? Now this method under which raw materials are valued on the basis of average of the rates of raw materials presently stored in the godown without considering the quantity of raw materials stored is known as simple average method of pricing of issues। মানে এখানে এই পদ্ধতিতে মজুদ ভাণ্ডারে থাকা বিভিন্ন দরের কাঁচামালের ওপর ভিত্তি করে, অর্থাৎ স্টোরে যে কটা র মেটেরিয়াল আছে তাদের ওপর সেই সমস্ত তাদের যে দর তাদের যে প্রাইস বা রেট তার ওপর ভিত্তি করে এবং তাদের পরিমাণ বিচার না করে, অর্থাৎ উইদাউট কনসিডারিং দ্য কোয়ান্টিটি অফ দ্য র মেটেরিয়ালস, অর্থাৎ তাদের কতটা জিনিস কত পরিমাণে আছে সেটা ভিত্তি না করে যে কটা মেটেরিয়াল আছে স্টোরে তাদের যে রেট তার অ্যাভারেজ করে যে প্রাইস মেথড করা হয় সেটাকেই বলা হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড অফ প্রাইসিং অফ ইস্যুস। এর ফর্মুলাটা কি? টোটাল অফ রেটস অফ ডিফারেন্ট লটস অফ মেটেরিয়ালস অ্যাভেলেবল ইন দ্য স্টোরে যে কটা মেটেরিয়াল আছে তাদের রেটসের টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ রেটস কনসিডার্ড, অর্থাৎ কতগুলো রেট আছে যেটা আমরা অ্যাভারেজ করতে করি। তাহলে সিম্পল অ্যাভারেজ প্রাইসের ফর্মুলাটা হচ্ছে টোটাল অফ রেটস অফ ডিফারেন্ট লটস অফ মেটেরিয়ালস অ্যাভেলেবল ইন স্টোর ডিভাইডেড বাই নাম্বার অফ রেটস কনসিডার্ড। একটা এক্সাম্পলের সাহায্যে এটা যদি বলি তাহলে এই ফর্মুলাটা আমাদের বুঝতে সুবিধা হবে। কি বলেছে দেখো, আমার স্টোরে একটি প্রতিষ্ঠানের স্টোরে 3 ধরনের মেটেরিয়াল আছে। 5000 ইউনিটস অ্যাট দ্য রেট ₹10 পার ইউনিট করে, 2500 ইউনিটস অ্যাট দ্য রেট ₹15 পার ইউনিট করে, আর 4000 ইউনিটস অ্যাট দ্য রেট ₹14 পার ইউনিট করে। তাহলে সিম্পল অ্যাভারেজ মেথডে আমার প্রাইসটা অর্থাৎ ইস্যু প্রাইসটা কি হবে? এই যে 3টে র মেটেরিয়ালের প্রাইস আছে সেইগুলোর যোগ ডিভাইডেড বাই 3, অর্থাৎ 10 প্লাস 15 প্লাস 14 ডিভাইডেড বাই 3 করে আমাদের দেখো 13 হয়েছে। এই 13টা হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রাইস। এরপরে যদি কোনো ইস্যু হয় তাহলে আমাদের এই 13 প্রাইসে ইস্যু করতে হবে। তাহলে এটাই হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড। এর আমরা ডেফিনেশন, ফর্মুলা, একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিলাম। এরপরে দেখে নেব অ্যাডভান্টেজগুলো, অর্থাৎ অ্যাডভান্টেজেস অফ সিম্পল অ্যাভারেজ মেথড। ফার্স্ট বলছে ইজি ক্যালকুলেশন। যেহেতু শুধুমাত্র প্রাইসগুলো রেটগুলোর ওপর ভিত্তি করেই অ্যাভারেজ ক্যালকুলেশন করা হয়, তাই এটা কিন্তু খুবই সহজ এবং সরল প্রকৃতির হয়। নাম্বার 2, লেস ফ্লাকচুয়েশন ইন ভ্যালু। কোনো জিনিসে যখন র মেটেরিয়ালগুলোর দাম লেস ফ্ল্যাকচুয়েশন, অর্থাৎ ফ্ল্যাকচুয়েশন করবে, কখনো বাড়বে কখনো কমবে, তখন যখন কম ওঠানামা করবে সেই ক্ষেত্রে সিম্পল অ্যাভারেজ মেথডটা কার্যকরী হয়। অর্থাৎ 5 টাকা, 5 টাকা 10, 5 টাকা 15, 5 টাকা 5, এইভাবে কম ফ্ল্যাকচুয়েশনটা হবে, সেই ক্ষেত্রে কিন্তু সিম্পল অ্যাভারেজ মেথডটা ভালো হবে। আর লাস্ট পদ্ধতি, এই লাস্ট অ্যাডভান্টেজ সিম্পল মেথড, সরল পদ্ধতি। কাঁচামাল বিলির অন্যান্য মূল্যায়ন পদ্ধতির তুলনায় এই পদ্ধতি অনেক সরল, কেননা কয়েকটা দর নিয়ে ভাগ করলেই বিলির জন্য প্রয়োজনীয় দর পাওয়া যায়। এরপরে আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে নেব। প্রথম ডিসঅ্যাডভান্টেজ কি বলছে? প্রবলেম ইন ডিটারমাইনিং অ্যাকচুয়াল কস্ট।
কাঁচামাল বিলির মূল্য নির্ধারণে এই পদ্ধতি অবলম্বন করা হলে কখনোই প্রকৃত ব্যয় নির্ধারণ করা সম্ভব হয় না, অর্থাৎ যে অ্যাকচুয়াল কস্ট সেটা ডিটারমাইন করা কিন্তু প্রবলেম হয়। নাম্বার 2, ভেরিফিকেশন অফ ক্লোজিং মেটেরিয়ালস, অর্থাৎ সমাপ্তি মজুদ, যেটা ক্লোজিং স্টকের ভ্যালু। যেহেতু নির্দিষ্ট দরের কাঁচামালের নির্দিষ্টকরণ বা চিহ্নিতকরণের বিষয়টি এই পদ্ধতি গ্রহণের ফলে আর করা যায় না, ফলে সমাপ্তি মজুদ কাঁচামালের বাস্তব অস্তিত্ব যাচাইয়েও বিশেষ অসুবিধা হয়। লাস্ট পর্যন্ত যে ক্লোজিং স্টকের ভ্যালুটা পাওয়া যায় সেটার বাস্তব অস্তিত্ব যেটা, সেটা যাচাই করা পসিবল হয় না, অর্থাৎ অসুবিধা দেখা দেয়। নাম্বার 3, কোয়ান্টিটি অফ মেটেরিয়ালস, কাঁচামালের পরিমাণ। এই পদ্ধতিতে শুধুমাত্র কাঁচামালের দরই বিবেচনা করা হয়, কাঁচামালের পরিমাণ আদৌ বিচার করা হয় না, অর্থাৎ যে কোয়ান্টিটি সেটা কিন্তু বিচার করা হয় না। অর্থাৎ আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেখানে কোন মেটেরিয়ালটা কত করে আছে তার কোয়ান্টিটিটা কিন্তু দেখা হলো না, শুধুমাত্র রেটটা নিয়েই অ্যাভারেজ করা হলো। তাহলে এই মেথডে এই মেথডে পরিমাণ ক্যালকুলেট করা হয় না। নাম্বার 4, ভ্যালুয়েশন অফ স্টক। যদি বারবার দ্রুত হারে কাঁচামালের বাজার দর বৃদ্ধি পেতে থাকে সেক্ষেত্রে অন্তিম মজুতের মূল্যায়ন ঋণাত্মক হতে পারে, অর্থাৎ র মেটেরিয়ালের প্রাইস যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে যে ভ্যালুয়েশনটা, সেই ভ্যালুয়েশনের প্রাইস কিন্তু নেগেটিভে চলে আসতে পারে, যেটা কিন্তু একেবারেই অবাস্তব, কারণ ক্লোজিং স্টকের ভ্যালু কখনো নেগেটিভে হতে পারে না। নাম্বার 5, রিপারচেস প্রাইস। যদি কাঁচামালের ক্রয়মূল্য দিন দিন বাড়তে থাকে তবে এই পদ্ধতি অবলম্বন করে কাঁচামালের বিলির মূল্যায়ন করা হলে কাঁচামাল পুনঃক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা সম্ভব হয় না। তাহলে এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে সিম্পল অ্যাভারেজ মেথডের থিওরিটিক্যাল পোর্শনটা আমরা দেখে নিলাম। এরপরে একটা প্রবলেম আমরা বুঝে নেব। Problem on simple average method. From the following details write store ledger under simple average method. বলে এখানে দেখো কিছু ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে 100 কেজিস @5। এরপরে কিছু রিসিপ্ট আর কিছু ইস্যু বলে দিয়েছে, আর লাস্টে বলেছে দ্য স্টক ভেরিফায়ার ফাউন্ড a shortage of 10 kgs on December 16, 2019 and another shortage of 10 kgs on December 26, 2019. তাহলে দুটো শর্টেজ আছে, একটা 16 তারিখে 10 কেজি আর একটা 26 তারিখে 10 কেজি। তাহলে এই টোটাল যে প্রবলেমটা সেটা থেকে আমরা সিম্পল অ্যাভারেজ মেথডের সলিউশনটা দেখে নেব। তাহলে আমরা সলিউশনটা দেখে নিই। আমরা লিফো বা ফিফো মেথডে যেরকম প্রোফর্মা করেছিলাম এখানেও ঠিক সেভাবেই প্রোফর্মাটা করব, ছকগুলো টানবো। ইন দ্য বুকস অফ ডট ডট, তার নিচে স্টোর লেজার অ্যাকাউন্ট ব্র্যাকেটে সিম্পল অ্যাভারেজ মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড কথাটা আমরা মেনশান করে দেব। তারপরে ডেট, রিসিপ্টস, ইস্যু, ব্যালেন্স, রিমার্কস। রিসিপ্টসের আন্ডারে 4টে কলাম, জিআরএন নাম্বার, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ইস্যুর আন্ডারে 4টে কলাম, এসআর নাম্বার, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। আর এখানে ব্যালেন্সে 3টে কলাম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, আর লাস্টে রিমার্কস। তাহলে আমরা প্রবলেমটার সাথে দেখে নিই। প্রথমেই একটা ওপেনিং ব্যালেন্স বলেছিল 2019 ডিসেম্বর 1-এ, দেখো 100 কেজিস @5। তাহলে আমরা এখানে ডেট দিয়েছি 2019 1 বলে, তারপর ব্যালেন্সের ঘরে যেহেতু এটা ওপেনিং স্টক বা ওপেনিং ব্যালেন্স তাই আমরা এখানে 100 5 টাকা করে 500 লিখে দিয়েছি। নেক্সট 5 তারিখ একটা রিসিপ্ট ছিল 50 কেজি 5 টাকা 20 করে, তাহলে সেটা আমরা বসাবো। আমরা 5 তারিখ ডেট দিয়েছি, 50 কেজি কোয়ান্টিটি 5 টাকা 20 করে 260। এবার যখন আমরা ব্যালেন্স করব তখন এটা মনে রাখবে আমরা কোয়ান্টিটিটা টোটাল করব এবং অ্যামাউন্টটা টোটাল করব, কিন্তু রেটের ঘরে কিন্তু কোনো রেট বসবে না। তাহলে এখানে দেখো তোমাদের
50 আর এখানে ছিল 100, তাহলে টোটাল হলো 150, তাহলে টোটাল হচ্ছে 150 কোয়ান্টিটি। আর অ্যামাউন্ট এখানে ছিল 500 আর এখানে 260, তাহলে 760। তাহলে এইটা জাস্ট আমরা টোটাল করে লিখেছি। নেক্সট রিসিভড, এই 8 তারিখ একটা ইস্যু আছে 120 কেজিস। এই যে 8 তারিখ যে ইস্যুটা আছে সেটা আমরা কিভাবে করব এবার দেখে নিই। তাহলে 8 তারিখে আমাদের একটা ইস্যু আছে 120 কেজি, কিন্তু এর রেটটা কি হবে না, আমার স্টোরে যতটা মেটেরিয়াল আছে তার রেটগুলোর অ্যাভারেজ। আমার স্টোরে দেখো একটা 100 কেজি মেটেরিয়াল আছে আর একটা 50 কেজি আমি কিনেছি, মানে টোটাল 150 কেজি আছে। 100 কেজিটা আমি প্রথমে দিয়ে দেব। সিম্পল অ্যাভারেজ মেথড বা ওয়েটেড অ্যাভারেজ মেথড করার সময় আমাদের একটা অ্যাজিউম করে নিতে হবে যে এখানেও আমরা লিফো মেথডে রেট ধরবো না ফিফো মেথডে রেট ধরবো। অর্থাৎ এই যে 150 কেজি মেটেরিয়ালটা, তাহলে সেটা 100 থেকে যাবে প্রথম না 50 থেকে যাবে। আমি এখানে ফিফো মেথডটা অ্যাজিউম করে নিয়েছি। এটা লিখতেও হবে না কোনো নোট দিয়ে বা কোথাও মেনশন করতে হবে না, তুমি তোমার মনে করে সেখানে অঙ্কটা করতে হবে। তাহলে আমি যদি ফিফো মেথড করি তাহলে আমার এই যে 150 মেটেরিয়ালটা প্রথমে 100 কেজি থেকে পুরোটা যাবে, তারপর বাকি যে 120-র মধ্যে বাকি যে 20 পড়ে রইল সেটা কিন্তু এই 50 কেজি অর্থাৎ 5 টাকা 20 মেটেরিয়ালটা যাবে। তাহলে এক্ষেত্রে আমার রেট 5 টাকা আর 5 টাকা 20 এই দুটোর অ্যাভারেজ, অর্থাৎ 5 + 5.2 ডিভাইডেড বাই 2 মানে 5 টাকা 10 করে কত হচ্ছে 612। তাহলে আমার কোয়ান্টিটি থেকে 150 ছিল, 120 চলে গেল, রয়ে গেল 30। তাহলে এই যে 30টা রইল এটা কোন স্টোরের কোন স্টকের মেটেরিয়ালটা রইল, এইটা না এটা আমাকে ভেবে নিতে হবে। আমি ফিফো মেথড করছি, তাহলে এই 100টা আমার পুরোটাই চলে গেছে, তাহলে আমি আমার অঙ্ক করার সময় বোঝার জন্য এই 100টা পেন্সিল দিয়ে কেটে দেব। তার মানে আমার স্টোরে আর এই স্টকের মেটেরিয়ালটা নেই। তাহলে এখান থেকে অর্থাৎ এই যে 50 কেজি ছিল এখান থেকে আমি 20 দিয়ে দিয়েছি, 120টা দিয়ে দিয়েছি, তাহলে আমার 50 থেকে কত পড়ে আছে দেখো 30 মেটেরিয়াল পড়ে আছে। এটাও আমি নিজে হিসাব করে নেব, তাহলে এখানে আমার 30 মেটেরিয়াল পড়ে আছে 30 কেজি। তাহলে এই ইস্যুটা বোঝা গেল, এইভাবেই আমরা অঙ্কগুলো করব। এরপরে বলেছে দেখো 8 তারিখেরটা হলো, এরপর দেখো 10 তারিখ আর একটা ইস্যু আছে 10 কেজি। 10 তারিখে একটা ইস্যু আছে 10 কেজি। তাহলে এই যে 10 তারিখের যে ইস্যুটা আমি করেছি সেটার আমার প্রাইসটা কত হবে। আমার স্টোরে কিন্তু আর এই মেটেরিয়ালটা নেই, কারণ এটা আমি 120-র মধ্যে প্রথমেই ইস্যু করে দিয়েছি। তাহলে এখন আমার স্টোরে একমাত্র মেটেরিয়াল আছে এই 5 টাকা 20 মেটেরিয়াল। আমার স্টোরে এখন একমাত্র 5 টাকা 20 দামের মেটেরিয়ালটাই আছে। তাহলে সেক্ষেত্রে আমি 5 টাকা 20 করে ইস্যু করব, কারণ যেহেতু আমার স্টোরে একটাই মেটেরিয়াল আছে। তাহলে 10 কোয়ান্টিটি 5 টাকা 20 করে 52। তাহলে এখানে আমার 50 থেকে 30 ছিল, মানে 20 কেজি চলে যাওয়ার পর 30 কেজি ছিল, আবার কিন্তু 30 কেজি থেকে 10 কেজি চলে গেল, তাহলে আমার এখানে 20 কেজি র মেটেরিয়াল পড়ে রইল। আর এই 50 কেজি মানে 5 টাকা 20 দরের 20 কেজি র মেটেরিয়াল পড়ে আছে। আর এখানে আমার 150 থেকে 120 চলে গিয়েছিল, তাহলে 30 ছিল, আর এখন 10 চলে গেল মানে 20 রইল, 20 মেটেরিয়াল 20 কেজি রইল। আর এখানে 148 মাইনাস 52 করলে 96। এরপরে দেখো 15 তারিখ আরও একটা রিসিভ হয়েছে, 15 তারিখ 80 কেজি 5 টাকা 40 করে। তাহলে সেটা আমরা নর্মাল যেমন রিসিভ করি সেরকম লিখে দেবো। 15 তারিখ ডেট দিয়ে কোয়ান্টিটির ঘরে 80, 5 টাকা 40 করে 432। তাহলে এখানে 20 ছিল, 80 এলো, 80 রিসিভ করেছে, তাহলে টোটাল হলো 100। আর এখানে 96 প্লাস 432 মানে 528। তাহলে এই র মেটেরিয়ালটা আমার আপাতত স্টোরে আছে। তাহলে এরপরে 18 তারিখ না, এখানে দেখো 18 তারিখের আগে কিন্তু 16 তারিখে একটা শর্টেজ আছে। তো আমাদের কিন্তু অঙ্ক করার সময় এটা মাথায় নাও থাকতে পারে।
তাই আমরা এখানে একটা করে মার্ক করে রাখবো যে 15 আর 18-র মাঝখানে আমার একটা শর্টেজ আছে, বা আমার 26 তারিখেও আছে, তাহলে আমি এখানেও একটা মার্ক করে রাখবো। তাহলে এখানে যে শর্টেজ আছে 10 কেজি, এবার আমরা সেটা দেখব। শর্টেজ মানে কি আমরা জানি, ইস্যু। শর্টেজ মানে ইস্যু করতে হয়। তাহলে এই যে 10 কেজি আমরা শর্টেজ হিসেবে ইস্যু করব এইটা 16 ডেটে, সেটা তাহলে রেট কত হবে, অর্থাৎ আমার স্টোরে এখন আমাদের স্টোরে এখন দু রকম রেটের মেটেরিয়াল আছে। একটা 5 টাকা 20 রেটের মেটেরিয়াল আছে 20 কেজি, আর এই নতুন যে কেনা হলো 5 টাকা 40 রেটের মেটেরিয়াল আছে 80 কেজি। তাহলে এখানে আমরা দুটো রেটের মেটেরিয়াল আছে, তাহলে এখানে আমরা এই দুটো রেটের মেটেরিয়ালকে অ্যাভারেজ করব। 5 টাকা 20 প্লাস 5 টাকা 40 ডিভাইডেড বাই 2, 5 টাকা 30, তাহলে 53 হলো। এখানে 100 থেকে 10 চলে গেল মানে 90, আর 528 থেকে 475, এই 528 থেকে 53 চলে গেল মানে 475, যেটা আমরা পাশে রিমার্কসে শর্টেজ কথাটা লিখেছি। তাহলে এই 10 কেজিটা আমরা কোন মেটেরিয়াল দিয়েছি, এই মেটেরিয়ালটা দিয়েছি। তাহলে 20 কেজি ছিল, আরও 10 কেজি চলে গেল, আমার কিন্তু আর 10 কেজি পড়ে আছে। এরপরে আমাদের 18 তারিখে একটা ইস্যু হয়েছে 50 কেজি, তাহলে সেটা দেখি। তাহলে 18 তারিখ যে ইস্যুটা হয়েছে 50 কেজি, সেটা আমরা কোন রেটে দেব? এখনও কিন্তু আমার 5 টাকা 20 মেটেরিয়াল রয়েছে, অর্থাৎ এখনও কিন্তু আমার 5 টাকা 20 মেটেরিয়ালটা রয়েছে 10 কেজি। তাহলে এখন আমার স্টোরে এই দুটো রেটের মেটেরিয়াল আছে, 5 টাকা 20 মেটেরিয়ালও আছে 5 টাকা 40-এর। তাহলে আমাদের সেমভাবে অ্যাভারেজটা করতে হবে, অর্থাৎ এই রেটটাই হবে 5 টাকা 30 করে। 50, 5 টাকা 30 করে 265, তাহলে 90 থেকে 50 চলে গেল মানে 40, 475 থেকে 265 চলে গেল মানে 210, 210। তাহলে এই যে 50 মেটেরিয়ালটা আমরা দিয়েছি, এটা কোথা থেকে দিয়েছি না, প্রথম 10 দিয়েছি এখান থেকে, অর্থাৎ প্রথম 10 কেজিটা দিয়েছি আমি এই লাস্ট যে আমার 10 কেজি পড়েছিল সেখান থেকে, আর বাকি 40 কেজি দিয়েছি এই 80 কেজি মেটেরিয়ালটা থেকে, অর্থাৎ 5 টাকা 40 রেটের মেটেরিয়ালটা থেকে। তাহলে এখান থেকে যদি 40 চলে যায় তাহলে কত পড়ে রয়েছে, আর 40ই পড়ে রয়েছে, 40 পড়ে রয়েছে। তাহলে এখানে আমাদের এই মেটেরিয়ালটা কিন্তু আর রইল না, আমাদের এই মেটেরিয়ালটা শেষ। এরপরে আবার রিসিপ্ট করেছে দেখো 20 তারিখে 100 কেজি 5 টাকা 60 করে, তাহলে সেটাই আমরা 20 তারিখ করে নিয়েছি 100 কেজি 5 টাকা 60 করে। 40 ছিল, আরও 100 কেজি পারচেস করেছে, তাহলে 140, আর প্রাইসটা অ্যামাউন্টটা হচ্ছে 210 প্লাস 560 মানে 770। তাহলে এই পর্যন্ত হলো। এরপর 25 তারিখ একটা ইস্যু আছে 40 কেজি, তাহলে এই 40 কেজিটা যখন আমি করব তখন আমার স্টোরে কটা মেটেরিয়াল আছে, দুটো, অর্থাৎ 5 টাকা 40-এর মেটেরিয়াল আছে 40 কেজি, আর এই 100 কেজিটা পুরোটাই আছে, অর্থাৎ দুটো রেটের মেটেরিয়াল আমার আছে, 5 টাকা 40 আর 5 টাকা 60। তাহলে এখানে আমাদের অ্যাভারেজটা হচ্ছে 5 টাকা 40 প্লাস 5 টাকা 60 ডিভাইডেড বাই 2 মানে 5 টাকা 50 করে। তাহলে 40 কেজি মেটেরিয়াল 5 টাকা 50 করে 220, তাহলে 140 থেকে 40 চলে গেল 100 রইল, আর এখানে 770 থেকে 220 চলে গেল তাহলে 550। আর আমাদের মেটেরিয়াল কোনটা রইল দেখো 40 কেজি, তাহলে আমি প্রথম রেটের মেটেরিয়ালটাই পুরোটা দিতে পারবো, কারণ এখানে আমার 40 রয়ে গেছিলো, তাহলে 40 কেজি মেটেরিয়ালটা আমার পুরোটা চলে গেল। তাহলে রইল কোনটা না, শুধুমাত্র 100 কেজি 5.60 করে যে মেটেরিয়ালটা আমরা কিনেছিলাম আমার লাস্ট পর্যন্ত স্টোরে, সেই মেটেরিয়ালটাই রয়ে গেছে। এরপর একটা শর্টেজ আছে 26 তারিখ 10 কেজি, তো সেটা আমরা করে দিয়েছি। 10 কেজি ইস্যু, অর্থাৎ শর্টেজ হলে আমরা জানি ইস্যু করতে হয়, তাই 10 কেজি। কোন রেট হবে 5 টাকা 60, কারণ আমার স্টোরের আগের সব মেটেরিয়ালগুলো ইস্যু হয়ে গেছে, শুধুমাত্র স্টোরে এই মেটেরিয়ালটাই পড়ে আছে। তাহলে এখানে 10 কেজি 5 টাকা 60 করে 56, তাহলে 100 কেজি থেকে 10 কেজি চলে গেলে 90 কেজি, 550 থেকে 56 চলে গেলে 494, তাহলে এটা হচ্ছে আমাদের শর্টেজ।
আর লাস্ট দেখো 29-এ একটা ইস্যু আছে 60 কেজিস, তাহলে সেটাও করে দিই। আমরা 60 কেজি এখান থেকেই দেবো, কারণ 100 থেকে আমার মাত্র শর্টেজ হিসেবে 10 কেজি গেছে, এখনও 90 কেজি পুরো পড়ে আছে। তাহলে এই 90 কেজি থেকে আমি 60 কেজি দিয়ে দিয়েছি, 5.60336 আমার অ্যামাউন্ট হয়েছে। এবার এখানে কোয়ান্টিটি 90 কেজি ছিল, 60 কেজি চলে গেল, তাহলে রইল 30 কেজি। আর প্রাইসটা 158, মানে 494 থেকে 158, এটাই হচ্ছে আমাদের ক্লোজিং স্টক। তাহলে এই 158টাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এইভাবে সিম্পল অ্যাভারেজ মেথড করতে হয়। সিম্পল অ্যাভারেজ মেথডটা একটু বুঝে করতে হয়, অর্থাৎ স্টোরে কোন মেটেরিয়ালটা আছে আর কোন মেটেরিয়ালটা ইস্যু হয়ে গেছে সেটা আমাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা এইভাবে মেটেরিয়ালগুলো কেটে কেটে করার চেষ্টা করবে, অর্থাৎ যে মেটেরিয়ালটা আমার ইস্যু হয়ে যাচ্ছে সেটা আমি পুরো স্ট্রাইক আউট করে দেবো, এবং যেখানে 50 কেজি থেকে 20 কেজি চলে গেল মানে আমার আর 30 কেজি পড়ে আছে, 30 কেজি থেকে 10 কেজি চলে গেল মানে 20 কেজি পড়ে আছে, 20 থেকে আরও 10 গেল মানে 10 পড়ে আছে। এইভাবে আমরা করতে যদি থাকি তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তা না হলে আমাদের লাস্টের দিকে গিয়ে ভুলে যাব যে আমাদের স্টোরে কোন মেটেরিয়ালটা আছে আর কোনটা ইস্যু হয়ে গেছে। তাহলে এইভাবে যদি আমরা সিম্পল অ্যাভারেজ মেথডটা করি তাহলে আমাদের সিম্পল অ্যাভারেজ মেথড বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে সিম্পল অ্যাভারেজ মেথড তোমরা আরও একটা দুটো এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। এরপরে আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডটা দেখে নেব। ওয়েটেড অ্যাভারেজ মেথড, the method under which raw materials are valued on the basis of average of the rates of raw materials presently stored in the godown along with considering the quantity of raw materials। অর্থাৎ এখানেও সিম্পল অ্যাভারেজ মেথডের মতনই স্টোরে আমার যতটা মেটেরিয়ালস প্রেজেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করে অ্যাভারেজ বেসিসে রেট ক্যালকুলেট করতে হয়। কিন্তু সিম্পল অ্যাভারেজ মেথডে যেখানে কোয়ান্টিটিটা কনসিডার করা হতো না, এখানে কিন্তু র মেটেরিয়ালের কোয়ান্টিটিটাও কনসিডার করা হয়। সেই মেথডটাকেই ওয়েটেড অ্যাভারেজ মেথড অফ প্রাইসিং অফ ইস্যুস বলে। তাহলে এই যে ওয়েটেড অ্যাভারেজ মেথডের ফর্মুলাটা কি? টোটাল ভ্যালু অফ র মেটেরিয়ালস কেপ্ট ইন দ্য স্টোরস ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি অফ র মেটেরিয়ালস। আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। আমরা আগের মতনই 3টে র মেটেরিয়াল নিয়েছি 3টে প্রাইজে। তাহলে এক্ষেত্রে আমাদের ওয়েটেড অ্যাভারেজ মেথডের ফর্মুলাটা হবে 5000 ইন্টু 10 প্লাস 2500 ইন্টু 15 প্লাস 4000 ইন্টু 14 ডিভাইডেড বাই 5000 প্লাস 2500 প্লাস 4000। অর্থাৎ নিচে আমাদের কতটা কোয়ান্টিটির মেটেরিয়াল আছে সেইটা, আর উপরে আমাদের পুরোটার অ্যামাউন্ট যেটা, অর্থাৎ 5000 কেজি 10 টাকা করে মানে 50,000 কেজি মেটেরিয়াল। এইভাবে আমাদের কত কেজি টোটাল মেটেরিয়াল আছে সেটা করে তার সাথে কোয়ান্টিটিটা, টোটাল কোয়ান্টিটি অফ র মেটেরিয়াল কত কোয়ান্টিটি আছে সেটা ডিভাইড করব। তাহলে দেখো আমাদের রেটটা হচ্ছে 12.48। তাহলে এইভাবে ওয়েটেড অ্যাভারেজ মেথড করে। সিম্পল অ্যাভারেজ মেথডে শুধুমাত্র রেটগুলোর অ্যাভারেজ করা হয়, এখানে কিন্তু কোয়ান্টিটিটাও কনসিডার করা হয়ে থাকে। অ্যাডভান্টেজ, ওয়েটেড অ্যাভারেজ মেথডের প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে ইটস আ লজিক্যাল মেথড। এটা কিন্তু একটা লজিক্যাল অ্যান্ড র্যাশনাল মেথড, কারণ এখানে আমাদের কোয়ান্টিটিটাও কনসিডার করা হচ্ছে। নাম্বার 2, কনসিডার্স বোথ প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, এটা তো আমরা দেখলামই। নাম্বার 3, নিয়ারার টু মার্কেট প্রাইস, অর্থাৎ এই পদ্ধতিতে কাঁচামাল বিলির ক্ষেত্রে যে মূল্য ভারযুক্ত গড় নির্ণয় করে নির্ধারণ করা হয় তা মোটামুটি বাজার মূল্যের কাছাকাছি থাকে, ফলে বর্তমান মূল্যে পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করার কাজ ত্বরান্বিত হয়। নাম্বার 4, ফ্লাকচুয়েশন ইন পারচেস প্রাইস। পারচেস প্রাইস যেটা হবে সেটা যদি ফ্ল্যাকচুয়েট করে, অর্থাৎ খুব বেশি পরিমাণে ফ্ল্যাকচুয়েট করে, সেক্ষেত্রে কিন্তু ওয়েটেড অ্যাভারেজ মেথডটা খুবই কার্যকরী হয়। মানে সিম্পল অ্যাভারেজ মেথডে যেটা দেখলাম যে রেটটা যদি কম ফ্ল্যাকচুয়েট করে, খুব কাছাকাছি ফ্ল্যাকচুয়েট করে, তাহলে আমাদের সিম্পল অ্যাভারেজ মেথড কার্যকরী হয়। আর ওয়েটেড অ্যাভারেজ মেথডের ক্ষেত্রে প্রাইস যদি খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, মানে 5 টাকা
5 টাকা 50, তারপরে 6 টাকা 50, আবার 6 টাকা, মানে অনেকটা ডিফারেন্সে ফ্ল্যাকচুয়েট করে। সেক্ষেত্রে আমাদের এই ওয়েটেড অ্যাভারেজ মেথডটা খুবই উপকারী, অর্থাৎ কার্যকরী হয়। ডিসঅ্যাডভান্টেজ, প্রাইস ক্যালকুলেশন ইন ইচ টাইম। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এখানে প্রাইস ক্যালকুলেশন করতে হয়, কারণ যেহেতু প্রতিবারই আলাদা আলাদা করে আমাদের অ্যাভারেজটা করতে হয়। নাম্বার 2, অ্যাকচুয়াল কস্ট প্রাইস। যে কস্ট প্রাইসটা আমরা পাই সেটা কিন্তু অ্যাকচুয়াল প্রাইসই পাই। এক্সিবিট এক্সেস প্রফিট, অধিক মুনাফা প্রদর্শন। যখন দিন দিন কাঁচামালের ক্রয় মূল্য বাড়তে থাকে, এই পদ্ধতি অবলম্বন করা হলে মুনাফার পরিমাণ বেড়ে যায়, কেননা কোনো অবস্থাতেই এই পদ্ধতিতে নির্ণীত মূল্য বাজার মূল্যের সমান হয় না। ভ্যালু অফ ক্লোজিং স্টক হলো। আর লাস্ট বলছে পসিবিলিটি অফ এরর ইন ক্যালকুলেশন। যেহেতু অধিক পরিমাণে কাঁচামাল কেনা এবং বারবার ক্রয় বা বিলির ক্ষেত্রে নিরন্তরভাবে অ্যাভারেজ ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ একটা প্রাইস ফিক্স থাকে না, আমাদের বারবার অ্যাভারেজ করতে হয়। তো সেক্ষেত্রে বারবার মূল্য নির্ধারণের জন্য আমাদের ক্যালকুলেশানে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে ওয়েটেড অ্যাভারেজ মেথডের থিওরি পোর্শনটা আমরা দেখে নিলাম। আমরা দেখলাম যে প্রাইস যখন দিন দিন বাড়তে থাকে সেক্ষেত্রে লিফো মেথডটা কার্যকরী হয়। যদি প্রাইস ক্রমশ কমতে থাকে তাহলে ফিফো মেথড। যদি প্রাইস খুব কম বা কাছাকাছি ফ্ল্যাকচুয়েট করে তাহলে সিম্পল অ্যাভারেজ মেথড। আর যদি প্রাইস খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে তাহলে ওয়েটেড অ্যাভারেজ মেথড করতে হয়। জেনারেলি আমাদের অঙ্কে মেথড বলে দেয়, যদি বলে না দেয় তখন আমরা প্রাইস দেখে, যদি সুটেবল মেথডে অঙ্ক করতে বলে তখন আমরা প্রাইসটা ডিসাইড করে রেট ডিসাইড করব। কিন্তু না বললে আমাদের যে প্রাইস বলে দেবে, যে মেথড বলে দেবে সেই মেথডেই অঙ্ক করব। তাহলে আমরা আজকে এইটুকু করলাম। নেক্সট দিন আমরা একটা ওয়েটেড অ্যাভারেজ মেথডের প্রবলেম দেখে নেব, যেটা কিন্তু খুবই ইজি, সিম্পল অ্যাভারেজের মতন এত আমাদের মনে রেখে রেখে অঙ্ক করতে হয় না, খুবই ইজি। নেক্সট দিন আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডের একটা প্রবলেম দেখে নিয়ে আমরা ট্যাক্স পার্টের লাস্ট চ্যাপ্টারে চলে যাব।